আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএসে বিসিএস সিভিল সার্ভিসে জয়েন করেছি। তো আজকে আমাদের নবম ক্লাস। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে ইলেকট্রনিক্স সম্পর্কে। সো ইলেকট্রনিক্সের বেসিক জিনিসপত্রগুলো সম্পর্কে জানবো, এবং আপনারা জানেন যেহেতু পরীক্ষাটা এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, সো সেই কারণে আসলে আমরা মূলত ফোকাস করছি হচ্ছে কনসেপ্ট, এবং ওই কনসেপ্টগুলো যেখান থেকে হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই জিনিসগুলোকে আমরা চেষ্টা করছি কভার করার জন্য। এবং আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি যে যেই বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করি, এবং শেষের দিকে কিছু এমসিকিউ থাকে, এবং অনেক বেশি পরিমাণে এমসিকিউ প্রশ্ন হচ্ছে পিডিএফ সেকশনে আপনারা পেয়ে যাবেন, যেগুলো প্র্যাকটিস করে আমি বিশ্বাস করি আপনারা আপনাদের কনফিডেন্সটাকে বাড়াতে পারবেন। আর বরাবর যেটা বলে থাকি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমাদের এই স্লাইডগুলোতে আমরা চেষ্টা করছি একটু ডিটেলস আকারে লেখার জন্য, যাতে করে আপনি এটাকে পড়লেই যাতে করে বুঝতে পারেন যে কনসেপ্টটা কি বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলোকে আমরা কভার করার চেষ্টা করছি। যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য। So, আমরা একটু শুরুতে একটু পরিচিত হয়ে নিই যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের সাথে। আপনারা সবাই খুব ভালো করেই জানেন, তারপরে একটু জাস্ট একটু ডিসকাস করা। কন্ডাক্টর আমরা জানি যার মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করে, সেটাই হচ্ছে কন্ডাক্টর। বিভিন্ন ধরনের হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন হচ্ছে কপার খুবই ভালো কন্ডাক্টর, দেন হচ্ছে সিলভার, দেন হচ্ছে গোল্ড, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলো হচ্ছে খুবই ভালো কন্ডাক্টর। এগুলো হচ্ছে মেটাল, এবং এই মেটালের বাহিরে হচ্ছে কিছু সলিউশন আছে যেটা হচ্ছে ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করে, যেমন হতে পারে সল্ট ওয়াটার কিংবা অ্যাসিড কিংবা ক্ষার। এই জিনিসগুলো হচ্ছে ভালো কন্ডাক্টর। এছাড়া একটু ব্যতিক্রমধর্মী একটা অধাতু আছে, সেটা হচ্ছে কার্বন। সো এটা একটা খুবই কমন একটা প্রশ্ন, প্রায় সময় এটা এসে থাকে যে কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী। সো সেটা হচ্ছে কার্বন। মূলত কার্বনের একটা হচ্ছে বিশেষ রূপ, যেটার নাম হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইটটা হচ্ছে মূলত বিদ্যুৎ পরিবাহী। কার্বনের অনেকগুলো রূপভেদ রয়েছে, যেমন হচ্ছে হীরক রয়েছে, বাট হীরক কিন্তু হচ্ছে বিদ্যুৎ পরিবাহী না। সো আপনাকে একটু খেয়াল করতে হবে যে অপশনের মধ্যে গ্রাফাইট আছে কিনা। সো এটা আমরা একটু খেয়াল রাখবো। দেন হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, বাট খুব অল্প পরিমাণে, অর্থাৎ কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, সেমিকন্ডাক্টরে তার অপেক্ষা হচ্ছে কম বিদ্যুৎ প্রবাহিত হয়। এবং সেমিকন্ডাক্টরের খুবই খুবই জনপ্রিয় উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে গেলিয়াম। এইগুলা হচ্ছে আমরা জানি যে সেমিকন্ডাক্টর। এবং যে ইলেকট্রনিক্স বা মডার্ন ইলেকট্রনিক্স যেটাই বলি না কেন, সেটা পুরোটাই হচ্ছে বেসমেন্ট হচ্ছে মূলত এই সেমিকন্ডাক্টর। আমরা ডায়োড বলি, ট্রানজিস্টর বলি, আইসি বলি, যাই বলি না কেন, সব কিছুই মূলত তৈরি করা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। সো এই সেমিকন্ডাক্টরটাই নিয়েই মূলত আজকে আমাদের এই আলোচনা। আচ্ছা, আমরা কিছু এলিমেন্টের কথা বলেছি, এবার এছাড়াও কিছু যৌগ রয়েছে, যেমন হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, তারপর হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, ইন্ডিয়াম ফসফাইড। এইগুলো হচ্ছে আমার হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এবার হচ্ছে ইনসুলেটর, যেটাকে আমরা অন্তরক বলি বা ইনসুলেটরই বলি। সো ইনসুলেটর মানে হচ্ছে যার মধ্য দিয়ে সাধারণত বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ খুবই খুবই অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়, বা আমরা বলি যে নর্মালি হচ্ছে ইনসুলেটর মানে হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এবং আমরা জানি, আমরা বাসাবাড়ির কথাই যদি আমরা বলি, তো বাসাবাড়িতে আমরা যেই তার ব্যবহার করতে হয় সেটা সাধারণত কপারের তৈরি। সেই কপার বা তারের উপরে যে প্রলেপটা থাকে সেটা হচ্ছে মূলত ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর তৈরি। সো এই ইনসুলেটর উদাহরণ হতে পারে হচ্ছে রাবার কিংবা গ্লাস, তারপর হচ্ছে কাঠ, প্লাস্টিক, মাইকা। এইগুলো হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর উদাহরণ। সো এইটা একটা কমন প্রশ্ন যে কোনটা পরিবাহী বা কোনটা হচ্ছে পরিবাহী না, মানে অর্ধ পরিবাহী বা হচ্ছে অপরিবাহী। সো ইলেকট্রিক্যাল কোশ্চেন, আই হোপ যে ইংলিশে কোশ্চেন হবে, সো আপনারা ইংলিশে টার্মগুলোকে বোঝার চেষ্টা করব। দেন হচ্ছে কিছু সিরামিক্স আছে, যেমন হচ্ছে পোর্সেলিন বা হচ্ছে অ্যালুমিনা। এইগুলো হচ্ছে আমার ইনসুলেটর। দেন হচ্ছে পিওর ওয়াটার, যেটার মধ্যে কোনো ইম্পিউরিটিস নাই। সো পিওর ওয়াটার ইটসেলফ ইজ অলসো অ্যান ইনসুলেটর।
দেন হচ্ছে পেপার হইতে পারে, তারপর হচ্ছে এয়ার হইতে পারে নর্মাল কন্ডিশনের মধ্যে, এগুলো হচ্ছে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। এবং গতদিন আমরা হচ্ছে দেখেছিলাম হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আমরা আলোচনা করেছিলাম, সেখানে হচ্ছে এয়ারের ইনসুলেটিং ক্যাপাসিটিটাকে কাজে লাগিয়ে মূলত এয়ার সার্কিট ব্রেকার কাজ করে। কেউ যদি ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজ করে। So, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, যেটা জানলাম সেটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মিন্স এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ খুবই অল্প প্রবাহিত হয়। আর ইনসুলেটর মানে হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এখন এই যে বিদ্যুৎ প্রবাহিত হওয়া, সেটা মানে হচ্ছে আমরা বলতে পারি যে ফ্রি ইলেকট্রন, অর্থাৎ যেখানে ফ্রি ইলেকট্রন আছে সেখানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে। যেখানে হচ্ছে কন্ট্রোলড ইলেকট্রন আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এবং আমরা জেনেছি যে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এবং ইনসুলেটর আমরা জানি ইনসুলেটরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেটা হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে একটা জায়গাতে ফিক্সড করা থাকে। আচ্ছা, সো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা সবাই এটার সাথে খুবই খুবই পরিচিত, সেটা হচ্ছে ডায়োড। সো আমি যদি ডায়োডের সিম্বলটা বলি, ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তার সাথে এরকম একটা লম্বা একটা টান দেয়া থাকে। সো আমি যদি একটু ডায়োডের সংজ্ঞাটা বলি, সো ডায়োড ইজ এ টু টার্মিনাল ইউনিডিরেকশনাল পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস। দ্য সেমিকন্ডাক্টর ডায়োড ইজ দ্য ফার্স্ট ইনভেনশন ইন ফ্যামিলি অফ সেমিকন্ডাক্টর। অর্থাৎ সেমিকন্ডাক্টর যে যে ডিভাইসগুলো আছে তার মধ্যে হচ্ছে প্রথম ইনভেনশনটা হচ্ছে মূলত ডায়োড। ডায়োড সম্পর্কে আমরা এখানে যেটা বলেছি এটা হচ্ছে টু টার্মিনাল, অর্থাৎ ডায়োডের হচ্ছে দুইটা টার্মিনাল থাকে। দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। দেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ এটা দিয়ে মূলত পাওয়ার বা কারেন্ট যেটাই বলি না কেন সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে হচ্ছে প্রবাহিত হয়। সো কোশ্চেন যদি হয়, সো এটা আসতে পারে এরকম যে হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট ডায়োড। তার মানে আমরা অপশনগুলো দেখবো যে ডায়োড হচ্ছে টু টার্মিনাল একটা ডিভাইস। টু টার্মিনাল ডিভাইস, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, বা হচ্ছে পজিটিভ টার্মিনাল হচ্ছে অ্যানোড, নেগেটিভ টার্মিনাল হচ্ছে ক্যাথোড। দেন এটা দিয়ে বিদ্যুৎ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আপনারা সবাই জানেন যে পজিটিভ বায়াসে বা পজিটিভ বায়াস বা পজিটিভ সাইকেলে হচ্ছে মূলত হচ্ছে কারেন্ট ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ নর্মাল ডায়োডের কথা বলছি। আচ্ছা, সো আমরা যদি একটু ডায়োডের কনস্ট্রাকশনটা একটু দেখি, যে ডায়োড আমরা এইখানে যেটা একটু আগে যেটা জেনেছি যে ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল একটা ডিভাইস। সো একটা ডায়োডের মধ্যে মূলত হচ্ছে পি টাইপ এবং এন টাইপ দুইটা ম্যাটেরিয়ালসকে যখন আমি হচ্ছে কাছাকাছি নিয়ে আসব, সো আমরা জানি পি টাইপ মানে হচ্ছে এর মধ্যে অনেক বেশি পরিমাণ হচ্ছে হোল থাকে এবং অল্প কিছু পরিমাণ হচ্ছে ইলেকট্রন থাকে। এবং এন টাইপ যে ম্যাটেরিয়ালসে এন টাইপ মানে হচ্ছে এটার মধ্যে অনেক বেশি পরিমাণে হচ্ছে ফ্রি ইলেকট্রন রয়েছে এবং অল্প কিছু পরিমাণে হচ্ছে হোল রয়েছে। সো পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালসকে আমি যখন পরস্পরের সংস্পর্শে নিয়ে আসবো, দেন এই জায়গাটাতে হচ্ছে ইলেকট্রন হোলের দিকে হচ্ছে আকৃষ্ট হবে। এবং আকৃষ্ট হলে এখানে একটা লেয়ার তৈরি হবে, আপনারা সবাই জানেন যেটাকে বলা হয় হচ্ছে ডিপ্লিশন লেয়ার। সো যেহেতু একটা ডায়োডের মধ্যে একটা হচ্ছে পি টাইপ এবং এন টাইপ দুইটা ম্যাটেরিয়ালস আছে, এই জন্য ডায়োডকে বলা হয় হচ্ছে পিএন জাংশন বলা হয়। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে নিচের কোনটা হচ্ছে পিএন জাংশন, বা পি না, বা নিচের কোনটাতে হচ্ছে পি টাইপ এবং এন টাইপ হচ্ছে ম্যাটেরিয়ালস থাকে। সো এইভাবে হইতে পারে প্রশ্নটা। তাহলে আমরা যেটা জানলাম যে এই সেমিকন্ডাক্টর ডায়োড হ্যাজ টু লেয়ার, আমরা অলরেডি আলোচনা করেছি, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। One layer is made of p-type semiconductor and second layer is made of n-type semiconductor layer, এবং দুইটার মাঝখানে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লিশন লেয়ার। আচ্ছা, সো ডায়োড ইজ ফর্ম বাই জয়নিং বোথ এন টাইপ এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর টুগেদার। সো আমরা একটু আগে যেটা বললাম যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যখন আমরা একসাথে নিয়ে আসব তখনই মূলত হচ্ছে ডায়োড তৈরি হয়। এবং এই কারণেই হচ্ছে যেহেতু এখানে পি টাইপ এবং এন টাইপ দুইটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, এই কারণে এটাকে বলা হয়েছে পিএন জাংশন ডায়োড।
এবং আমরা অলরেডি জেনেছি ডায়োড হচ্ছে টু টার্মিনাল একটা ডিভাইস, এবং আরও জেনেছি ডায়োডের মধ্য দিয়ে একটা ইউনিডিরেকশনাল হচ্ছে পাওয়ারটা প্রবাহিত হয়, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ বায়াসে হচ্ছে ডায়োডটা প্রবাহিত হয়। এবং ডায়োডের যে পজিটিভ টার্মিনাল সেটাকে বলা হয় হচ্ছে অ্যানোড, নেগেটিভ টার্মিনাল যেটা সেইটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড। সো আমরা অলরেডি হচ্ছে ওয়ার্কিং যে প্রিন্সিপাল যেটা ডায়োডের সেটা হচ্ছে আলোচনা করেছি। একটু ডিটেলস পড়লে আপনারা সবাই হচ্ছে যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটু রিডিং পড়লে আই হোপ যে আবার হচ্ছে মনে করতে পারবেন। তারপরে যদি কোথাও বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা পুনরায় হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে চেষ্টা করবো সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো যেই কথাটা আমি বলছিলাম ডায়োড হচ্ছে আমরা শুরুতেই দেখেছি ডায়োড হচ্ছে ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল অর্থাৎ পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে হচ্ছে সেটা যাবে, এবং ডায়োড হচ্ছে শুধুমাত্র হচ্ছে ফরওয়ার্ড বায়াসে হচ্ছে কাজ করে। কিভাবে ফরওয়ার্ড বায়াসে কাজ করে সেটা আমরা হচ্ছে একটু পরের স্লাইডে একটু দেখি। আমি যদি একটা উদাহরণ চিন্তা করি, এইটা যদি আমার একটা সোর্স হয়, দেন আমরা জানি এইটা হচ্ছে এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল, দেন এইটা যদি আমার একটা রেজিস্ট্যান্স হয় বা লোড হয়, এর অ্যাপ্রোচে আমরা যদি আউটপুটটা দেখতে চাই, সো প্লাস মাইনাস দিলে তো আচ্ছা আমরা এটাকে একটু এইভাবে দেই। সো এটা যেটা হবে আমরা জানি যদি এখানে যেহেতু হচ্ছে এসি সাপ্লাই দিচ্ছি, সো এসি সাপ্লাই যখন দিব, এসি মানে হচ্ছে এটা এইরকম সময়ের সাথে সাথে আমরা জানি এসি সাপ্লাইটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে সময়, আর এটা হচ্ছে আমার হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড। সো যখন হচ্ছে পজিটিভ সাইকেল বা পজিটিভ হাফ সাইকেল যেটা সেটা হচ্ছে এইখানে হচ্ছে প্লাস, এইখানে হচ্ছে মাইনাস। সো ডায়োডের ক্ষেত্রে যেটা হয়, ডায়োড শুধুমাত্র হচ্ছে পজিটিভ সাইকেলেই হচ্ছে সে শুধু কাজ করবে, অর্থাৎ যখন আমি একটা পজিটিভ সাপ্লাই দিব, এটা যদি একটা আইডিয়াল ডায়োড হয় তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার এরকম শর্ট হয়ে যাবে। সো শর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এইখানে যেই সাপ্লাইটা আমি দিব সেই সাপ্লাইটা হচ্ছে আমি মূলত এখানে এই রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচে পাবো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই রকম আমরা বলতে পারি, এইরকম অর্থাৎ যেটা ইনপুট আছে সেই ইনপুটটাই হচ্ছে আমি আমার যে লোড আছে সেই লোডের অ্যাপ্রোচে আমি আউটপুট হিসেবে সেটাকে পাবো। এবার আসে হচ্ছে যখন নেগেটিভ সাইকেল, সো নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে যেটা হবে আমরা জানি ডায়োড হচ্ছে এইটা হচ্ছে ডায়োডের সিম্বল। তো নেগেটিভ টার্মিনাল যখন, তখন এইটা হচ্ছে আমার প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। ইলেকট্রিসিটি এই দিক দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, এই দিক দিয়ে যখন প্রবাহিত হওয়ার চেষ্টা করবে আমার ডায়োড তখন হচ্ছে ওপেন হয়ে যাবে। সো যেহেতু এখানে ওপেন, ওপেন হয়ে যাওয়া মানে হচ্ছে কারেন্ট কত, শূন্য। কারেন্ট শূন্য হওয়া মানে হচ্ছে এইখানে আমি ভোল্টেজ কত পাবো, আমরা জানি ভি সমান হচ্ছে আই আর, মানে কারেন্ট যেহেতু শূন্য তার মানে এখানে আমি ভোল্টেজটা এইখানে হচ্ছে আমি হচ্ছে আর পাবো না। সো এইভাবে হচ্ছে মূলত তার মানে নেগেটিভ সাইকেলে যেটা দাঁড়াচ্ছে, নেগেটিভ সাইকেলে আমি হচ্ছে এইখানে কোনো হচ্ছে আউটপুট পাবো না। সো দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল একটা হচ্ছে ডায়োড কিভাবে কাজ করে। তার মানে আমরা যেটা জানলাম একটা ডায়োড শুধুমাত্র হচ্ছে পজিটিভ সাইকেল বা পজিটিভ বায়াসে কাজ করে, নেগেটিভ বায়াসে সেটা কাজ করে না। এবং পজিটিভ বায়াসের ক্ষেত্রে আইডিয়াল যদি একটা ডায়োড চিন্তা করি সেটা হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এবং রিভার্স বায়াসে সেটা যে করে সেটা হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। সো এইখানে যে আহ, যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড। সো একটা ডায়োডের ক্ষেত্রে যেটা হয়, ডায়োড আমরা যেটা জেনেছি বিভিন্ন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। সো আমি যদি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে সেটা সিলিকন হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে। তো আমরা জানি সিলিকনের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে 0.3 ভোল্ট। সো এই যে কার্ভটা সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট একটা কার্ভ, এবং এই যে কারেন্ট যেটা দেখতে পাচ্ছি এটা খুবই অল্প পরিমাণ কারেন্ট, এটা সাধারণত মিলি এম্পিয়ার এককে হয়ে থাকে। সো একটা ডায়োডের ক্ষেত্রে যেটা হয়, আমি যদি ছবিটাকে আবার একটু আঁকি, এটা এটাকে আমরা এইভাবে দেই।
সো এইটা যে একটা সিলিকন ডায়োড হয়, সো সিলিকন ডায়োড মানে হচ্ছে 0.7 ভোল্টেজ যখন আসবে তখন হচ্ছে তার মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে। আমরা একটু আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে মূলত আইডিয়াল ডায়োডের জন্য, অর্থাৎ আইডিয়াল ডায়োড মানে হচ্ছে এখানে কোনো হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে না। বাট সিলিকনের ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সিলিকনের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, জার্মানিয়ামের জন্য ভোল্টেজটা হচ্ছে 0.3 ভোল্ট। তার মানে হচ্ছে আমি খুবই যখন অল্প পরিমাণ কারেন্ট দিব, ভোল্টেজ দিব, এই যে আমার হচ্ছে যে ভোল্টেজটা আছে আমরা জানি এসি ভোল্টেজ মানে হচ্ছে এরকম, একটু বড় করে যদি ছবি আঁকি, তার মানে সময়ের সাথে সাথে কিন্তু আমার এই ভোল্টেজের ম্যাগনিটিউডটা কিন্তু বাড়ছে। তার মানে আমি যদি একদম সময় যখন জিরো, তার মানে তখন আমার ভোল্টেজের ম্যাগনিটিউডটা কত, তখন আমরা বলতে পারি সেই ম্যাগনিটিউডটা হচ্ছে জিরো। একটু কিছুক্ষণ পরে আমার ভোল্টেজের ম্যাগনিটিউড একটু বাড়লো, তারপরে হচ্ছে বাড়লো, একটা সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা পিক পজিটিভ হাফ সাইকেলে হচ্ছে পিকে পৌঁছাইলো, দেন আবার কমবে, কমতে কমতে একটা সময় সে জিরোতে আসবে, জিরোতে এসে আবার সে নেগেটিভ সাইকেলে একটা পিক একটা ভোল্টেজে পৌঁছাবে। এইভাবে মূলত হচ্ছে এসি সিগন্যাল বা এসি ভোল্টেজ কাজ করে। এখন আমার এটা যে একটা সিলিকন ডায়োড হয়, তার মানে হচ্ছে সার্টেন একটা সময় আমার ভোল্টেজটা হচ্ছে হয়তো 0.1 ভোল্ট অথবা 2 ভোল্ট অথবা 3 ভোল্ট। সো 0.6 ভোল্ট আমি যদি চিন্তা করি এই জায়গায়, আমি যদি চিন্তা করি এই জায়গায় আমার ভোল্টেজটা হচ্ছে 0.6 ভোল্ট, এই অবস্থাতে খুবই অল্প পরিমাণ কারেন্ট পাবো, আমরা ধরে নিই যে সেই কারেন্টটা হচ্ছে জিরো। এখন যখনই আমার এইখানে ভোল্টেজটা, আমি সময়ের সাথে সাথে আমার ভোল্টেজ তো বাড়ছে, যখনই আমার ভোল্টেজটা 0.7 ভোল্ট হবে সাথে সাথে হচ্ছে আমার কারেন্ট হচ্ছে অনেক বেশি পরিমাণে বাড়বে, এবং 0.7 আসার আগ পর্যন্ত আমার এইটা মূলত হচ্ছে ওপেন সার্কিট থাকে। অর্থাৎ যখন আমার এখানে পয়েন্টস, আমার এই যে ইনপুট ভোল্টেজটা এইটা যখন হচ্ছে 0.7 ভোল্ট কিংবা তার থেকে বেশি হবে, তখন আমার মূলত ডায়োড যেখানে ছিল সেটা মূলত শর্ট সার্কিট কন্ডিশনে চলে যায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে 0.7 ভোল্ট যখন আমি দিব তখন আমি হচ্ছে একটা কারেন্ট পাবো, এবং তার থেকে যখন বেশি ভোল্টেজ দিব তখন আমি হচ্ছে কারেন্টটা খুব দ্রুত পরিমাণে বাড়বে। তার মানে যেটা দাঁড়াচ্ছে 0.7 ভোল্ট পর্যন্ত হচ্ছে কারেন্টটা হচ্ছে খুবই কম, বা আমরা সেটাকে জিরো বলে থাকি। এবং যখন হচ্ছে 0.7 ভোল্ট কিংবা তার থেকে বেশি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব, তখন আমার তখন হচ্ছে কারেন্টটা খুব দ্রুত বাড়বে। এটাই হচ্ছে মূলত একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। এবং আমরা যেটা জানলাম একটা ডায়োড শুধুমাত্র পজিটিভ বায়াসে কাজ করে, যেটা নর্মাল ডায়োডের কথা বলছি। আপনারা জানেন জেনার ডায়োড বলে একটা বিশেষ ধরনের ডায়োড আছে, তো আমরা একটু পরে জেনার ডায়োড সম্পর্কে জানবো। এবার যদি আমরা একটু অ্যাডভান্টেজের কথা চিন্তা করি, একটা ডায়োডের অ্যাডভান্টেজ কি, সো আমরা আপনারা জানেন, যদি কেউ হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করে থাকেন তাহলে দেখবেন খুবই ক্ষুদ্র একটা ইলেকট্রনিক ডিভাইস এটা, সেটা খুবই ছোট, যেটা বলছিলাম যেহেতু ছোট তার মানে খুব কম জায়গা লাগবে এবং হচ্ছে ওজনও খুবই হালকা। তারপর হচ্ছে এটা অপারেশনটা হচ্ছে রিলায়েবল, আপনাকে খুব বেশি একটা হ্যাসেল এটাতে ফেস করতে হবে না। ডিভাইসটা ছোট এবং পাওয়ার কনজাম্পশন করে খুবই কম, এবং এইটা হচ্ছে ইফিসিয়েন্সি হচ্ছে ভালো, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে আপনি হচ্ছে আউটপুটে হচ্ছে ভালো ভোল্টেজ পাবেন। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কস্ট কম, ছোট সাইজ, ওজনে কম, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কম। এইগুলা হচ্ছে আমার একটা ডায়োডের হচ্ছে অ্যাডভান্টেজ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই ডায়োড যেটা আমরা আলোচনা করছি ডায়োডের অ্যাপ্লিকেশনটা কোথায়। সো একটা ডায়োডের হচ্ছে খুবই কমন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা। রেকটিফায়ার মানে হচ্ছে এসি ভোল্টেজকে সেই ডিসি ভোল্টেজে কনভার্ট করার জন্য ডায়োডটাকে ব্যবহার করা হয়। কিভাবে এই কাজটা করে আমরা একটু পরে সেটাকে জানবো। দেন আপনারা তো জানেন যে ক্লিপার এবং ক্ল্যাম্পার হিসেবে ডায়োড ব্যবহার করা হয়। সো ক্লিপার আপনারা জানেন, ক্লিপ করা, আমরা জানি যে অনেক সময় বলা হয় যে ভিডিওকে ক্লিপ করা হয়েছে, অর্থাৎ বড় একটা কিছুকে কেটে ছোট একটা অংশ বা একটা পোর্শন হচ্ছে শেয়ার করা, সেটাকে বলা হয় ক্লিপ করা। দেন আর ক্ল্যাম্পার সার্কিট, ক্ল্যাম্পার মানে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউডটাকে বাড়ানো। সেই ক্লিপার এবং ক্ল্যাম্পার এই দুইটা পারপাসও হচ্ছে আমরা ডায়োডকে ব্যবহার করে থাকি।
দেন রিভার্স কারেন্ট প্রোটেকশনের জন্য আমরা হচ্ছে এই ডায়োডটা ব্যবহার করে থাকি, কারণ আমরা একটু পরেই দেখব কিভাবে এই কাজগুলো করে। তারপর একটু বলছি রিভার্স কারেন্ট প্রোটেকশন মানে আমরা একটু আগে দেখেছি যে 0.7 ভোল্ট বা তার বেশি পরিমাণ ভোল্টেজ যদি না দেই একটা ডায়োড হচ্ছে অপারেশনে যায় না। সো আবার আবার রিভার্স বায়াসে সেই হচ্ছে আমাকে হচ্ছে কোনো হচ্ছে কারেন্ট দিচ্ছে না, অর্থাৎ সেটা হচ্ছে অফ মোডে চলে যায়। আবার জেনার ডায়োডের ক্ষেত্রে আপনারা জানেন যে জেনারেল ব্রেকডাউন যে ভোল্টেজ আছে সেই ব্রেকডাউন ভোল্টেজের আগ পর্যন্ত আবার ডায়োড মূলত হচ্ছে সে একটা কারেন্টটা সাধারণত খুবই কম পরিমাণ কারেন্ট থাকে, এইভাবে সে মূলত হচ্ছে আমার রিভার্স কারেন্টটাকে হচ্ছে প্রোটেকশন করে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল যে লজিক গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, বিভিন্ন ধরনের লজিক গেটগুলো ডিজাইন করার জন্য আমরা এই ডায়োড ব্যবহার করে থাকি। সো আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন একটু দেখি। অ্যাপ্লিকেশন দেখার আগে আরেকটা কনসেপ্টের সাথে আমাদেরকে একটু ভালোভাবে পরিচিত হইতে হবে, সেটাকে বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ বা হচ্ছে পিআইভি। So peak inverse voltage is the maximum voltage that should be applied to the diode in reverse bias. The diode is a unidirectional device, hence if a voltage more than PIV is applied across the diode, an avalanche breakdown occurs. When this happens, the potential barrier is broken and a high impulse current flows in the circuit. সো এখানে যেই ব্যাপারটা বলা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। পিক ইনভার্স ভোল্টেজ মানে হচ্ছে আমরা জানি যে একটা ডায়োড হচ্ছে পজিটিভ বায়াসে হচ্ছে কাজ করে বা ইউনিডিরেকশনাল। এখন নেগেটিভ, আমরা এটা যদি একটু দেখি আগে ছবিটা, এই যে এখানে রিভার্স বায়াস কন্ডিশন, এখন আপনি যখন রিভার্স বায়াসে হচ্ছে ধরেন আপনি অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনি ভোল্টেজ দিলেন, যখন আপনি অনেক বেশি পরিমাণ ভোল্টেজ আপনি দিবেন তখন কি হবে, তার হচ্ছে এই যে রিভার্স বায়াসে কারেন্টটাকে যে জিরো করা, এই জিরো করার যে প্রবণতাটা আছে সেটা হচ্ছে ভেঙে যাবে। এইটাকেই বলা হয় হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, অর্থাৎ যেই পরিমাণ ভোল্টেজের অধিক পরিমাণ ভোল্টেজ আপনি সাপ্লাই দিলে একটা ডায়োড রিভার্স বায়াসে সে যে কারেন্ট জিরো করবে সেটাকে সে আর হচ্ছে মেনটেন করতে পারে না। এই ভোল্টেজটাকেই বলা হয় হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। এই পিক ইনভার্স ভোল্টেজটাকে আমরা একটা এইভাবে একটা উদাহরণ চিন্তা করতে পারি। ধরা যাক একটা বাঁধ এখানে দেওয়া আছে। এখন এই বাঁধ আমরা জানি বাঁধ দেওয়া হয়েছে ধরা যাক হচ্ছে পানির ফ্লোটাকে বাধা দেওয়ার জন্য। এখন ধরেন হচ্ছে বন্যার পানি বা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার যখন হয়, আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে খুবই সিম্পল, যে আমার এখানে পানির প্রবাহের যে পানির যে স্রোত আছে বা যে বেগ আছে সেটা অনেক বেশি, এবং এই বেগটাকে আমি যে বাঁধ দিয়েছি সেই বাঁধ হচ্ছে আর প্রতিহত করতে পারছে না। প্রতিহত করতে ব্যর্থ হলে তখনই মূলত হচ্ছে এই বাঁধটা হচ্ছে ভেঙে যায়। ঠিক তেমনি পিক ইনভার্স ভোল্টেজটাকে আপনি হচ্ছে একটা বাঁধের মতো করে চিন্তা করতে পারেন, যে যেই পরিমাণ ভোল্টেজ, অর্থাৎ নিশ্চয়ই বাঁধটা সার্টেন একটা স্রোতকে বা বেগকে, পানির একটা বেগকে সে হচ্ছে বাধা দিতে পারে। বাট এইটা একটা নির্দিষ্ট সময়ের পরে যখন হচ্ছে বেগটা অনেক বেড়ে যায় তখন এই বাঁধটা হচ্ছে ভেঙে যায় এবং তার মধ্য দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। ঠিক এই কনসেপ্টটাই হচ্ছে মূলত পিক ইনভার্স ভোল্টেজ, অর্থাৎ যেই ভোল্টেজের পরবর্তীতে সে আর হচ্ছে আহ ডায়োডটা আর হচ্ছে তার রিভার্স যে কারেন্ট আছে সেটাকে আর হচ্ছে প্রোটেকশন দিতে পারে না। এবং এই পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে প্রত্যেকটা ডায়োডের জন্য, প্রত্যেকটা ডায়োডের যে স্পেসিফিকেশন থাকে সেই স্পেসিফিকেশনের মধ্যেই হচ্ছে এটা বলা থাকে। সো আপনাকে যেটা এনশিওর করতে হবে যে পিক ইনভার্স ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যাতে করে আপনি হচ্ছে অ্যাপ্লাই না করেন। সো এবার আসি হচ্ছে একটু হাফ ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ার হচ্ছে দুই ধরনের সাধারণত হয়ে থাকে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা শুরুতে একটু হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে একটু পরিচিত হই। আর শুরুতে যেটা বলছিলাম, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কে ডিসিতে কনভার্ট করে। কিভাবে কনভার্ট করে সেটা আমরা একটু দেখব। সো আমরা যেটা জেনেছি অলরেডি, একটা ডায়োড সেটা হচ্ছে ইউনি ডিরেকশনাল এবং ডায়োড শুধুমাত্র পজিটিভ বায়াসে কাজ করে। সো আমরা একটা ডায়োডের মধ্যে এইরকম একটা সাপ্লাই দিলাম, একটা এসি সাপ্লাই দিলাম। আমরা জানি এসি সাপ্লাই হচ্ছে প্রতি সেকেন্ডে 50 বার ডিরেকশন চেঞ্জ করে। সো এই যে অংশটা আছে অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল যদি আমরা চিন্তা করি, সো পজিটিভ হাফ সাইকেল মানে হচ্ছে
এই যে ভোল্টেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটাই আমি হচ্ছে এই ডায়োডের অ্যাপ্রোচে দিলাম। সো পজিটিভ হাফ সাইকেল আমরা জানি যে ডায়োডটা হচ্ছে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে ভিআই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই হচ্ছে আমার যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচে আমরা দেখতে পাবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি এখানে একটু সার্কিটটা একটু যদি খেয়াল করি, যেটা বলছিলাম পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা হচ্ছে একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। সো এখানে শর্ট হয়ে গেছে, তার মানে আমার ইনপুট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই হচ্ছে আমি মূলত আমার যে লোড আছে অর্থাৎ রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচ আমি সেটাকে পাবো। তার মানে হচ্ছে এই যে পজিটিভ সাইকেলের ভোল্টেজ এটাই হচ্ছে মূলত আমার আউটপুট। আমরা চাইলে একটা ছবি একটা আঁকতে পারি। ওকে, সো এটা যদি আমার ভোল্টেজ হয়, এটা যদি আমার সময় হয়, এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে ভি আউটপুট। আমি একটু এখান থেকে হাফ সাইকেলগুলোকে একটু ভাগ করে নিলাম। তার মানে পজিটিভ সাইকেল আমার ইনপুট যেটা সেটাই হচ্ছে আমি এখানে পাবো। এবার হচ্ছে নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেলে যেটা হবে তার মানে হচ্ছে আমার এই টার্মিনালটা হচ্ছে এখানে যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে যেহেতু ডায়োডটা আছে, এই টার্মিনালটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তার মানে ইলেকট্রিসিটিটা মূলত এই দিক দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে। এই দিক দিয়ে যখন প্রবাহিত হওয়ার চেষ্টা করবে তখন আমার যেটা দাঁড়াবে এটা মূলত ওপেন হয়ে যাবে। সো যেহেতু ওপেন হয়ে যাচ্ছে তার মানে এই দিক দিয়ে আমার প্রবাহিত কারেন্ট কত, জিরো, অর্থাৎ কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে না তার মানে আমি লোডের অ্যাপ্রোচে ভোল্টেজ কত পাবো, জিরো। তার মানে আমি এই যে নেগেটিভ যে হাফ সাইকেল, এই নেগেটিভ হাফ সাইকেল আমি কোনো ভোল্টেজ এখানে পাবো না। দেন আবার তো পজিটিভ সাইকেল, এরকম একটা পজিটিভ হাফ সাইকেল পাবো। তার মানে পজিটিভ হাফ সাইকেল মানে হচ্ছে এই ডায়োডটা এরকম শর্ট হবে, তার মানে এইভাবে আমি আবারও হচ্ছে একটা ভোল্টেজ পাবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার মানে হচ্ছে শুধুমাত্র আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে আমি হচ্ছে ভোল্টেজ পাবো, এবং যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এরকম যে ভিডিসি সমান হচ্ছে 0.318 ভিএম। সো আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো, কারণ হচ্ছে এটা কিভাবে আসে সেটা আপনারা জানেন যে ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটা পাবো। বাট যেহেতু আমাদের আসলে ওই রকম ডেরিভেটিভ আসবে না, সেই কারণে ডেরিভেশনটা আর এখানে দেখাই নাই। শুধু ভিডিসিটা মনে রাখলাম 0.318 ভিএম। এবং আমরা যদি একটু ইফিসিয়েন্সিটা খেয়াল করি, সো হাফ ওয়েভ যেহেতু হচ্ছে নেগেটিভ সাইকেলটায় সে হচ্ছে আমাকে কোনো আউটপুট দিচ্ছে না, তার মানে বলতে পারি 50%-এর মতো হচ্ছে আমার এখানে লস হচ্ছে, বাট লসটা আরও বেশি, সেটা হচ্ছে আমার 40.6%-এর মতো আমি ইফিসিয়েন্সি পাচ্ছি। তার মানে লস হচ্ছে অ্যারাউন্ড 60%। তার মানে আমরা যদি একটা প্রশ্ন হয় যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ইফিসিয়েন্সি কত, দেন আমরা বলবো 40.6%। আর হাফ ওয়েভ রেকটিফায়ার মানে হচ্ছে যদি বলা হয় কোন সাইকেলে কাজ করে, সেটা যেটা আমরা জানলাম সেটা হচ্ছে পজিটিভ সাইকেলে কাজ করে, বা পজিটিভ হাফ সাইকেলে কাজ করে। নেগেটিভ সাইকেলে হচ্ছে সেটা হচ্ছে জিরো ভোল্টেজ দেয়। আচ্ছা, সো এখানে আমরা এটা একটু দেখানোর চেষ্টা করেছি যে শুধুমাত্র পজিটিভ সাইকেলেই হচ্ছে আপনি হচ্ছে একটা ভোল্টেজ পাবেন, এবং নেগেটিভ সাইকেলে হচ্ছে আপনি কোনো ভোল্টেজ এখানে পাবেন না, এবং ইফিসিয়েন্সিটা হচ্ছে 40.6%। এবার হচ্ছে একটা ফুল ব্রিজ রেকটিফায়ার। আরেকটা প্রশ্ন আসতে পারে, একটা হাফ ওয়েভ যে রেকটিফায়ার সেখানে আমরা হচ্ছে ডায়োড ব্যবহার করেছি হচ্ছে একটা, আর ফুল ব্রিজ বা ফুল ওয়েভ যে রেকটিফায়ার আছে সেখানে ডায়োড ব্যবহার করা হয় মূলত চারটা। সো এইটার ক্ষেত্রে সমীকরণটা কিরকম দাঁড়ায় বা আউটপুটটা কিরকম আসে সেটা একটু আমরা একটু দেখবো। তার আগে আমরা সেটা কিভাবে আঁকবো সেটা একটু যদি দেখাই, আপনারা জানেন, তারপরও একটু ইয়ে করছি। সো এটা যদি একটা রেজিস্ট্যান্স হয়, সো এইভাবে একটা ডায়োড আপনি দিলেন, এটার নাম দিলাম আমি হচ্ছে D1। দেন এদিক দিয়ে আরেকটা ডায়োড দিলাম, এটার নাম হয়তো আমি দিলাম D2। দেন এই দিক দিয়ে একটা ডায়োড, এটা হচ্ছে D3। দেন এখান থেকে এইদিকে, সরি, এদিকে আরেকটা ডায়োড দিলাম, সেটা হচ্ছে D4। এবং আমার যে পাওয়ার সাপ্লাই যেটা সেটা দেওয়া মূলত এখান থেকে আর হচ্ছে এখান থেকে, এইভাবেই মূলত হচ্ছে এটা যদি রেজিস্ট্যান্সের নাম যদি দিই আর, সো এইখানে এটা দেখাই যাচ্ছে। তারপরও একটু আঁকা, এবং আমরা ইনপুটটাকে যদি হচ্ছে ভিআই বলি, তো এটা তো প্লাস টার্মিনাল, এটা হয়তো মাইনাস টার্মিনাল আমরা বলতে পারি পজিটিভ হাফ সাইকেলের জন্য।
এখন এটা কাজটা করবে কিভাবে সেটা একটু যদি বোঝার চেষ্টা করি। So, আমি এইটাকে একটু মুছে দেই, তাহলে আমার এই ছবিটা ভালো দেখতে পারবো। সো পজিটিভ হাফ সাইকেলে যেটা হচ্ছে, তার মানে ইলেকট্রিসিটি এই দিক দিয়ে এসে আমার এই দিক দিয়ে প্রবাহিত হবে। যেহেতু এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে এইটা হচ্ছে এরকম শর্ট হয়ে যাবে। এবার এই দিক দিয়ে এটা কি ওপেন হয়ে যাবে, কারণ আমরা তো জানি যে ডায়োড শুধুমাত্র ফরওয়ার্ড পজিটিভ ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তার মানে হচ্ছে এইটা ওপেন হয়ে যাবে, এইটাই কিন্তু এখানে ওপেন করা আছে। দেন আমরা যদি এই দিক দিয়ে আসি, এই ডায়োডটাও কি হবে, যেহেতু উল্টা করে আছে, তার মানে এটা ওপেন হয়ে যাবে। এবং আমার মূলত কারেন্ট কি করবে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে এসে এইভাবে সে সার্কিটটা হচ্ছে কমপ্লিট করবে। তার মানে এইটাও হচ্ছে আমার শর্ট সার্কিট হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমার দুইটা ডায়োড হচ্ছে মূলত ওপেন হয়ে গেছে এবং দুইটা ডায়োড হচ্ছে শর্ট অবস্থায় আছে। এখন ইলেকট্রিসিটি কিভাবে ফ্লো হবে, আমরা জানি ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার শর্ত হচ্ছে একটা ক্লোজ একটা লুপ হইতে হবে। সো এখানে কিন্তু একটা ক্লোজ লুপই আছে, দেখুন এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই আমার একটা ক্লোজ লুপ আছে। এবং কারেন্ট হচ্ছে যেহেতু লোডে যেদিক দিয়ে ঢুকছে সেটাকে আমরা সাধারণত প্লাস বলি, তার মানে এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এইটা হচ্ছে আমার মাইনাস টার্মিনাল। এবং আমি হচ্ছে এইরকম একটা ভোল্টেজ পাবো। আচ্ছা, এইবার যদি আমরা নেগেটিভ সাইকেলটা চিন্তা করি, তো নেগেটিভ সাইকেল মানে হচ্ছে এইবার কারেন্ট হচ্ছে আমার, এখানে যদি একটু বোঝার চেষ্টা করি, এবার কারেন্ট হচ্ছে আমার এই দিক দিয়ে প্রবাহিত হবে। তার মানে এই দিক দিয়ে যেহেতু যাবে, তার মানে এইটা হচ্ছে আমার শর্ট হবে। এই দিক দিয়ে এসে এবার সে এই দিক দিয়ে ঢুকলো, এটা প্লাস, এইটা মাইনাস, এটা কি হবে আমার শর্ট হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, কারেন্ট এবার যাবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে কারেন্টটা হচ্ছে মূলত প্রবাহিত হবে। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু বলবেন, আমি প্রয়োজন আমরা পরবর্তীতে আবারও ইয়ে করব। যেটা আমরা দেখলাম যে নেগেটিভ সাইকেলে কারেন্টটা হচ্ছে এই ডায়োডের মধ্য দিয়ে এসে এই রেজিস্ট্যান্স হয়ে এই ডায়োডের মধ্য দিয়ে এসে আবার লুপটা হচ্ছে ক্লোজ করবে। তার মানে নেগেটিভ সাইকেলও কিন্তু আমরা একটা কমপ্লিট একটা পাথ পাচ্ছি। কমপ্লিট পাথ পাওয়া মানে হচ্ছে আমার এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হওয়া মানে হচ্ছে আমি লোডের অ্যাপ্রোচে আমি একটা ভোল্টেজ পাবো। সো এই রকম আমি একটা ভোল্টেজ পাবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে, একটা ফুল ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা পজিটিভ সাইকেলের ক্ষেত্রে তো একটা ভোল্টেজ পাইলাম, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমি একটা ভোল্টেজ পেয়েছি। এবং ফুল ওয়েভের ক্ষেত্রে ভিডিসিটা হচ্ছে 0.636 ভিএম। সো আমরা এই ইকুয়েশনগুলো একটু মনে রাখবো, হাফ ওয়েভের জন্য কত, ফুল ওয়েভের ক্ষেত্রে কত। এবং আমরা দেখেছি হাফ ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সি ছিল 40.6% এবং ফুল ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা হচ্ছে 81.2%। সো কোশ্চেনগুলো এরকমই হবে, একটা হাফ ওয়েভের এফিসিয়েন্সি কত বা ফুল ওয়েভের এফিসিয়েন্সি কত, কিংবা এরকম একটা কোশ্চেন হতে পারে, একটা হাফ ওয়েভের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ সাইকেলের ভোল্টেজটা কত, তার মানে আমরা যেটা জেনেছি নেগেটিভ সাইকেলের ভোল্টেজটা হচ্ছে 0। আর হচ্ছে ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রে হচ্ছে আমরা ভোল্টেজ পেয়ে থাকি। এবার হচ্ছে ক্লিপার সার্কিট। ক্লিপার মানে আমরা যেটা জেনেছি একটু আগে, সেটা হচ্ছে একটা যে ইনপুট আমি দেওয়া হবে সেখান থেকে একটা নির্দিষ্ট অংশকে হচ্ছে কেটে নেবে। সো সার্কিটটা হচ্ছে একটু আগে যেটা দেখেছি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই। এখানেও হচ্ছে একটা লোড বা একটা রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচ হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটা নিব। সো এখানে আমি যদি একটা স্কোয়ার শেপের যদি আমি একটা ইনপুট দিই, দেন আমি হচ্ছে এরকম আউটপুট হচ্ছে স্কোয়ার শেপের এরকম আমি আউটপুট পাবো। আমার ইনপুটটা যদি এরকম একটা সটুথ হয়, দেন আমার আউটপুটও হচ্ছে আমি এরকম একটা সটুথ পাবো। এটাই হচ্ছে আমার ক্লিপার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিটে যদি আসি, ক্ল্যাম্পার সার্কিট মানে হচ্ছে আমার হচ্ছে যে ভোল্টেজটা আছে, যদি কখনো কখনো ইনপুটের থেকে আমার ভোল্টেজটাকে হচ্ছে সার্টেন একটা ম্যাগনিটিউডে বাড়াইতে হয়, তখন আমরা ক্ল্যাম্পার সার্কিটটা ব্যবহার করি। কিংবা কখনো কখনো যদি ফেজ শিফট করার দরকার হয়, তখন আমরা ক্ল্যাম্পার সার্কিটটা ব্যবহার করে থাকি। এখানে যদি একটু দেখি, a clamper circuit is used for shifting the DC level of AC signal. It either shifts the waveform up or down without changing the shape of the waveform. অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমার ওয়েভফর্মের যে শেপ আছে সেইটা ঠিকই থাকবে, বাট সেটা হচ্ছে হয় উপর দিকে অথবা নিচের দিকে আমার হচ্ছে
যে ওয়েভ ফর্মটা আছে সেইটাকে হচ্ছে শিফট করবে। যেমন এইখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে এটা হচ্ছে 0 পয়েন্ট। সো এখানে যেটা হয়েছে নেগেটিভ দিকে হচ্ছে শিফট করেছে, এবং এইটাকে এই কারণে বলা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার। এইটাকে আমরা যদি একটু খেয়াল করি, দেখুন আমার হচ্ছে ফেজটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আউটপুটটা কিন্তু আপনার উপর থেকে শুরু হয়েছে। আমরা বলতে পারি 120 ডিগ্রির মতো হচ্ছে ফেজ শিফট হয়েছে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার। অর্থাৎ ফেজ শিফটটা যদি হচ্ছে নেগেটিভ দিকে হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার, এবং ফেজ শিফটটা যদি উপরের দিকে হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্ল্যাম্পার সার্কিট কি করছে, আমার ফেসটাকে শিফট করছে এবং হচ্ছে ম্যাগনিটিউডটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে। এবং এইটা হচ্ছে যদি সার্কিট আসে আগে যে নিচের কোনটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার। সো নেগেটিভ ক্ল্যাম্পার মানে হচ্ছে এইভাবে হচ্ছে এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এইভাবে হচ্ছে আমরা লোডটা আমরা হচ্ছে সার্কিটে ডিজাইন করব। আর হচ্ছে পজিটিভের ক্ষেত্রে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ডায়োডটাকে কানেক্ট করব আমার হচ্ছে ইয়ের সাথে, সিস্টেমের মধ্যে। এবার আসে হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডায়োড, আপনারা সবাই জানেন। সো আমি যদি একটু পড়ি এখান থেকে, জেনার ডায়োড ইজ স্পেশালি ডিজাইন সেমিকন্ডাক্টর ডায়োড দ্যাট অ্যালাউস কারেন্ট টু ফ্লো ইন রিভার্স ডিরেকশন when applied voltage reach a specific value called জেনার ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ জেনার ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করে এসেছি সেটা হচ্ছে ডায়োড মানে হচ্ছে ইউনি ডিরেকশনাল, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে হচ্ছে ডায়োডের নির্দিষ্ট দিকে কারেন্টটাকে প্রবাহিত করে। এবং আর পজিটিভ সাইকেলের হচ্ছে ডায়োড হচ্ছে কাজ করে, রিভার্স বায়াস হচ্ছে ডায়োড কাজ করে না। বা জেনার ডায়োড হচ্ছে ডিফারেন্ট। জেনার ডায়োড হচ্ছে মূলত পজিটিভ এবং রিভার্স দুই বায়াসে হচ্ছে কাজ করে। এবং কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। সো যেহেতু বলছি পজিটিভ এবং রিভার্স দুই বায়াসে সেটা কাজ করে, তা সো আমরা একটু শুরুতে দেখি পজিটিভ বায়াসে কিভাবে কাজ করে। একটা জেনার ডায়োড মূলত পজিটিভ বায়াসে একটা নর্মাল ডায়োডের মতো করে কাজ করে। অর্থাৎ নর্মাল ডায়োডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এটাতে একটা ডায়োড হয়, এটাতে একটা রেজিস্ট্যান্স হয়। সো পজিটিভ সাইকেলে এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায়। সো একটা জেনার ডায়োড হচ্ছে একদম এইভাবেই হচ্ছে কাজ করে। তো জেনার ডায়োড আর নর্মাল ডায়োডের সিম্বলটার মধ্যে একটু পার্থক্য আছে। জেনার নর্মাল ডায়োড তো আমরা জানি যে এইভাবে আঁকি, আর জেনার ডায়োড হচ্ছে একটু এইভাবে হচ্ছে আঁকা হয়। আমরা একটু ছবিটা একটু দেখে আসি, এই যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মাথাটা দুই দিক থেকে একটু ঘুরাই দেওয়া হয় নর্মাল ডায়োড থেকে আলাদা করার জন্য। সো যেটা আমরা বুঝলাম যে ফরওয়ার্ড বায়াসে একটা জেনারেটর হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতো করে কাজ করে, বাট রিভার্স বায়াসে সে মূলত তার অ্যাকচুয়াল যে কারিশমা সেটা দেখায়। সো রিভার্স বায়াসে কিভাবে কাজ করে সেটা আমরা একটু পর স্লাইডে একটু দেখছি। তার মানে যেটা জানলাম, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে সে হচ্ছে নর্মাল ডায়োডের মতো করে কাজ করে। অর্থাৎ সেটা যদি একটা সিলিকন একটা ডায়োড হয় তার মানে হচ্ছে 0.7 ভোল্ট, পরে সে কারেন্টটা অনেক বেশি পরিমাণে হচ্ছে বাড়বে। রিভার্স রিভার্স বায়াসে যেটা হয়, একটু একটু এখানে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এটাকে আমরা জানি যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। সো এটা আসতে পারে নিচের কোনটা হচ্ছে একটা জেনার ডায়োডের ক্ষেত্রে প্রযোজ্য বা জেনার ডায়োডের ক্ষেত্রে সত্য। সো যেটা বলছিলাম যে একটা জেনার ডায়োড হচ্ছে পজিটিভ পজিটিভ সাইকেল বা ফরওয়ার্ড বায়াস হচ্ছে নর্মাল ডায়োডের মতো করে কাজ করে। নর্মাল ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কার্ভটা হচ্ছে এই রকম হয়ে থাকে। তো শুরুর দিকে হচ্ছে কারেন্টটা খুব অল্প পরিমাণ থাকে। আপনি চাইলে এটাকে এইভাবে বা এইভাবে যে কোনোভাবে আপনি ডিজাইন করতে পারেন। আমরা যদি ধরি যে এইটা হচ্ছে 0.7 ভোল্ট, অর্থাৎ এটা যদি একটা সিলিকন ডায়োড হয়। সো এই 0.7-এর পর হচ্ছে কারেন্টটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বাড়বে। অর্থাৎ অল্প পরিমাণ ভোল্টেজ বাড়ালে কারেন্ট হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে বাড়বে। এবার সে জেনার ব্রেকডাউন ভোল্টেজটা কি? জেনার ব্রেকডাউন ভোল্টেজটা হচ্ছে নর্মাল ডায়োড তো রিভার্স বায়াসে সে কারেন্ট দেওয়ার কথা না বাকি, বাট প্রত্যেকটা প্রত্যেকটা জেনার ডায়োডের জন্য একটা রিভার্স বায়াসে একটা ভোল্টেজ ডিজাইন করা আছে। ওই পরিমাণ ভোল্টেজ বা তার থেকে বেশি পরিমাণ ভোল্টেজ দিলে আপনি অনেক বেশি পরিমাণ হচ্ছে পজিটিভ বায়াসের মতো করে কারেন্ট পাবেন। যেই ভোল্টেজ প্রয়োগ করলে বা তার থেকে বেশি ভোল্টেজ প্রয়োগ করলে হচ্ছে কারেন্ট হচ্ছে অনেক দ্রুত বাড়ে। সেই ভোল্টেজটাকেই বলা হয় হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ তার যে বৈশিষ্ট্য ছিল যে রিভার্স বায়াসে হচ্ছে সে কারেন্টটাকে হচ্ছে জিরো করে দিবে, ওইটা তো ব্রেক হয়ে যাচ্ছে। এই কারণে সেই ভোল্টেজটাকে আমরা বলছি জেনার ব্রেকডাউন ভোল্টেজ। সো এটাই হচ্ছে এখানে একটু আমরা আলোচনা করেছি যে
At breakdown voltage, diode conducts in reverse, but the voltage remains nearly constant, Vz even if current increase. So এখানে যেটা হয় সেটা হচ্ছে সার্টেন সময় পর্যন্ত ভোল্টেজটা ফিক্সডই থাকে এবং কারেন্টটা হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে বাড়ে। তার মানে যেটা দাঁড়ালো, যেটা ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এটা একটা সিম্পল একটা নর্মাল ডায়োড, আর রিভার্স বায়াসে হচ্ছে সে হচ্ছে তার জেনার যে বৈশিষ্ট্য সেটাকে সে প্রদর্শন করে। তো এখানে একটু সামারি ড্র করার চেষ্টা করেছি। ফরওয়ার্ড বাসে কি করে, এটা হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতো করে কাজ করে। দেন রিভার্স বাসের মধ্যে যেটা হয়, অ্যাপ্লাইড ভোল্টেজটা, আমি যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটার থেকে তো যদি জেনারেল ভোল্টেজটা বেশি হয় তখন সে কি করবে, ওপেন সার্কিট অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই কন্ডিশন, আপনি যদি এই অবস্থায় যদি আপনি চিন্তা করেন, যদি আপনার মনে হতে পারে যে এখানে একটা সার্টেন একটা কারেন্ট আছে, বাট এই কারেন্টটা খুবই ছোট, অর্থাৎ আমরা যেটা বলেছি এই কারেন্ট হচ্ছে মিলি এম্পিয়ার হয়ে থাকে এবং এই কারেন্টটা সাধারণত মাইক্রো এম্পিয়ার হয়ে থাকে। সো এটা খুবই ছোট একটা কারেন্ট, বাট এইখানে দেখুন জেনার ব্রেকডাউন এই পর্যায়ে এসে আমরা বলতে পারি কারেন্ট হচ্ছে অনেক দ্রুত পরিমাণে বেড়েছে। সেটাই আমরা এখানে বলেছি। মানে অ্যাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ আমি যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা যখন জেনারেল ভোল্টেজের থেকে বেশি হবে তখন সেটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে এবং অনেক বেশি পরিমাণ হচ্ছে কারেন্ট আমরা পাবো। সো এই কার্ভটা খুব গুরুত্বপূর্ণ। এভাবে কার্ভ দেখিয়ে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা জেনার ডায়োডের ক্ষেত্রে জেনার ডায়োডের কার্ভ বা নিচে করে জেনার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্রদর্শন করছে। সো আমরা অলরেডি এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করেছি। সবার কাছে আমার অনুরোধ থাকবে একটু রিডিং পড়বেন। রিডিং পড়লে, কারণ আমরা যে কেউ যদি প্র্যাকটিসের মধ্যে না থাকেন তাহলে আমরা অনেক সময় ভুলে যেতে পারি, বাট একটু রিডিং পড়লে আপনার হচ্ছে মনে পড়বে, সেই কারণে হচ্ছে এইভাবে হচ্ছে এটাকে দেখানো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন যদি বলি, একটা জেনারেটরের অ্যাপ্লিকেশনটা কি, সেটার ইয়েটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন বলতে কি রকম, আমরা যেটা দেখেছি রিভার্স ভোল্টেজে যখন আমরা অ্যাপ্লাইড ভোল্টেজটা জেনারেল ভোল্টেজ অপেক্ষা কম হবে, তার মানে সে হচ্ছে ওপেন সার্কিটে কাজ করবে, তার মানে সে আমাকে হচ্ছে ভোল্টেজটাকে রেগুলেট করছে। দেন হচ্ছে সার্জ প্রোটেকশন করছে। সার্জ প্রোটেকশন আমরা জেনেছি গত ক্লাসে, কোনো কারণে যদি অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হয় সেই অবস্থাতেও সে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ দেয়, যেটা হচ্ছে আমরা ইয়ের ক্ষেত্রে দেখেছিলাম, ক্লিপার সার্কিটের মধ্যে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট অংশ কেটে কেটে দেয়। দেন হচ্ছে ক্লিপিং বা ক্ল্যাম্পিং এর জন্য আমরা হচ্ছে ডায়োড ব্যবহার করতে পারি। আমরা ক্লিপিং জেনেছি যে একটা নির্দিষ্ট পরিমাণে আমার যেই ইয়েটা আছে, এইটা যদি এরকম যদি ইয়ে হয়, ভোল্টেজ হয়, so আমি হয়তো এরকমটা নিতে চাচ্ছি, এরকম, তার মানে আমার তখন ইয়েটা হয়তো এরকম হচ্ছে, তার মানে আমি হচ্ছে পুরা যে ভোল্টেজটা আছে সেটাকে আমি হয়তো নিচ্ছি না, এই যে নির্দিষ্ট একটা অংশ কেটে নিচ্ছি, সেটাকে আমরা জানি বলা হয় ক্লিপার। দেন ক্ল্যাম্পারটা হচ্ছে আমরা জেনেছি, যেমন হচ্ছে যদি ম্যাগনিটিউডটা বাড়াইতে হয় কিংবা আমার যদি হচ্ছে ফেজ শিফট করতে হয় তখন আমরা হচ্ছে ক্ল্যাম্পারটা ব্যবহার করে থাকি। সো এইগুলো হচ্ছে জেনারেল ডায়োডের হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এইগুলো আসতে পারে নিচের কোন ক্ষেত্রে জেনারেল ডায়োড ব্যবহার করা হয়। আর এটা একটা প্রশ্ন আসতে পারে যে জেনার ডায়োড, তার জেনার যে প্রপার্টি সেটা হচ্ছে কোন বায়াসে দেখে, পজিটিভ বায়াস নাকি নেগেটিভ রিভার্স বায়াস। সো আমরা বলবো অবশ্যই হচ্ছে রিভার্স বায়াস। এবং এটা বলতে পারে যে, বা একটা জেনার ডায়োড হচ্ছে পজিটিভ বায়াসে কি রকম বিহেভ করে, সো আমরা বলবো এটা হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতো বিহেভ করে। সো এবার আমরা নতুন একটা জিনিসের সাথে একটু পরিচিত হই, এটা হচ্ছে বিজিটি। বিজিটির মিনিংটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো বাইপোলার মানে হচ্ছে এটা হচ্ছে টু পোল একটা 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 ডিভাইস, এবং এটার মধ্যে মূলত তিনটা পোর্ট থাকবে, একটা হচ্ছে এমিটর, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে বেস। আমরা যদি একটু পড়ার চেষ্টা করি এখানে, the concept of BJT refer to a three-terminal semiconductor device consisting of two p-n junctions that are formed by sandwiching either p-type or n-type semiconductor। অর্থাৎ এইখানে মূলত আমরা ডায়োডে দেখেছি, ডায়োড মানে হচ্ছে আমরা জেনেছি যে পিএন জাংশন। এখন এই পিএন যে জাংশন আছে সেটার সাথে আমি আরেকটা যদি পি অথবা এন যোগ করি, যেমন ধরুন আমি একটা এন যোগ করলাম, তখনই আমি এটাকে বলবো হচ্ছে একটা ট্রানজিস্টর। অথবা যদি এটা এরকমও হইতে পারতো যে পিএন জাংশন আছে সেটার সাথে আরেকটা এন যোগ করলাম, এই কারণেই এটাকে আমরা বলছি হচ্ছে
থ্রি টার্মিনাল ডিভাইস। সো এটাও একটা প্রশ্ন হতে পারে, নিচের কোনটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস? সেটা হচ্ছে একটা বিজেটি, বা বিজেটির ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এবং এই যে তিনটা যে টার্মিনাল, একটা হচ্ছে এমিটর, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে বেস। সো আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি ডায়োডের সাথে, ডায়োড হচ্ছে এরকম, একটা হচ্ছে উম, উম, একটা হচ্ছে টার্মিনাল হচ্ছে পি, আর একটা হচ্ছে এন, বা একটা হচ্ছে অ্যানোড, আর একটা হচ্ছে ক্যাথোড। বাট আমরা যদি ট্রানজিস্টর বলি সেটা হয় পিএনপি হবে, অথবা হচ্ছে এনপিএন। অর্থাৎ আমার হচ্ছে ট্রানজিস্টর দুই ধরনের হইতে পারে, এটা একটা কোশ্চেন হইতে পারে, এনপিএন বা হচ্ছে পিএনপি। এবং ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা হচ্ছে দুইটা লেয়ার আছে, সমান সাইজের হয়ে থাকে, এবং ডোপিংটা হচ্ছে সমান পরিমাণের হয়ে থাকে। বাট আমার যখন আমরা পিএনপি বা এনপিএন যখন ট্রানজিস্টর নিব, সেই ক্ষেত্রে আমার হচ্ছে এগুলোর সাইজটা সমান হবে না, এবং ডোপিংটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম হবে না। সো কীরকম হবে সেটা আমরা একটু দেখি। সো এই আমি যদি বলি, আমরা জেনেছি যে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটা টার্মিনাল, এমিটার, বেস, আর একটা হচ্ছে কালেক্টর। সো এমিটারের ক্ষেত্রে যেটা হয়, এটা খুব ডোপিংটা অনেক বেশি পরিমাণ করা হয়, এবং এটা হচ্ছে প্রস্থ হচ্ছে অপেক্ষাকৃত হচ্ছে একটু মিডিয়াম টাইপের হয়ে থাকে। তার কালেক্টরের কথা যদি বলি, একটু সাইজটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোপিংটা হচ্ছে মডারেট টাইপের হয়ে থাকে এবং ওয়াইড হয়ে থাকে। অর্থাৎ এই যে এমিটার বলি বা বেস বলি, দুইটার থেকে হচ্ছে আমার কালেক্টরটা এটা একটু হচ্ছে প্রশস্ত, এবং সবসময় হচ্ছে মাঝখানে হচ্ছে মূলত বেসটা থাকে। সো বেসটা যদি বলি, সেটা হচ্ছে লাইটলি লোড করা থাকে এবং হচ্ছে অনেক বেশি চিকন হয়। যেমন সবচাইতে চিকন হচ্ছে মূলত আমার হচ্ছে বেস, এবং সবচাইতে যদি সবচাইতে মোটা যদি বলে থাকি বা প্রশস্ত যদি বলে থাকি, সেটা হচ্ছে আমার মূলত কালেক্টর। এবার সে ডোপিং বারবার বলছে, ডোপিং কি জিনিস? ডোপিং মিন্স এডিশন অ্যাডিং এ স্মল অ্যামাউন্ট অফ ইমপিউরিটি atoms into a pure semiconductor in order to change and improve its electrical conductivity। অর্থাৎ একটা একটা সেমিকন্ডাক্টরের মধ্যে আমি কিছু পরিমাণ হচ্ছে ইমপিউরিটিস যোগ করব, যাতে করে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে বাড়ে। আমরা আজকের আলোচনার শুরুতেই জেনেছি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্য দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। ডোপিং করা আমার যদি কখনো এরকম দরকার হয় যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে বিদ্যুৎ প্রবাহটা বাড়াইতে হবে, তখনই আমরা মূলত এই ডোপিংটা করি। ডোপিংটা মানে হচ্ছে খুব অল্প পরিমাণে ইমপিউরিটি যদি আমি অ্যাড করি, দ্যাট ইজ কল্ড ডোপিং করা। এবং এই ডোপিং করার মেইন পারপাসটা হচ্ছে কি, এটার মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা হচ্ছে কারেন্ট ফ্লো এর পরিমাণটা হচ্ছে বাড়ানো। সো আমরা যদি এবার হচ্ছে প্রত্যেকটা আইটেম সম্পর্কে, অর্থাৎ তিনটা টার্মিনাল জেনেছে, এমিটার, বেস, কালেক্টর, একটা একটা করে যদি জানি। কালেক্টর সম্পর্কে যদি বলি, কালেক্টরটা কি করে, নর্মালি এটা রিসিভ করে কারেন্ট, এবং হচ্ছে এই কালেক্টরটাই হচ্ছে সব বেশি পরিমাণ হচ্ছে কারেন্ট হচ্ছে সে হচ্ছে রিসিভ করে, এবং রিসিভ করার কারণে সে হচ্ছে অন্যগুলোর থেকে হচ্ছে একটু বেশি পরিমাণ হচ্ছে হিটেড হয়ে থাকে। আমরা যদি একটু এখান থেকে পড়ি, when base gets sufficient energy, collector receives current carrier from base and emitter। অর্থাৎ সে হচ্ছে এমিটার এবং বেস দুজনের কাছ থেকে হচ্ছে কারেন্টটাকে রিসিভ করে, এবং এই কারণে যেটা হয়ে থাকে, কালার গেটস মোর হিটেড, এবং এই হিট হওয়ার কারণে হচ্ছে ইট হ্যাজ ডিসিপেটেড মোর হিট। এই হিটটাকে যদি সে যদি দ্রুত যদি ডিসিপেট করতে না পারে, তখন সে হচ্ছে মেল্ট বা গলে যেতে পারে। সো এটা হচ্ছে কারেন্টের বৈশিষ্ট্য। আমরা জেনেছি যে হ্যাঁ, ট্রানজিস্টর দুই ধরনের হইতে পারে, একটাকে বলা হচ্ছে পিএনপি, আর একটা হচ্ছে এনপিএন। এবং আমরা মনে রাখার জন্য এটা এইভাবে মনে রাখতে পারি যে যদি পিএনপি হয়, এমিটারটা হচ্ছে ভিতর দিকে হবে, এবং যদি এনপিএন হয়, দেন এমিটারটা হচ্ছে সাধারণত হচ্ছে এমিটারটা হচ্ছে বাইরের দিকে হয়। এবং আমরা জানি ট্রানজিস্টরের মাঝখানে অবস্থান করা হচ্ছে বেস, দেন দুই পাশে, এক পাশে হচ্ছে এমিটার আর এক পাশে হচ্ছে কালেক্টর। সো আমরা অ্যাট এ গ্ল্যান্স যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা অলরেডি দেখেছি পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরে তিনটা টার্মিনাল কিভাবে থাকে। এবং এই বিজেটির ক্ষেত্রে বা ট্রানজিস্টরের ক্ষেত্রে মূলত তিন ধরনের অপারেশন ঘটে থাকে। একটাকে বলা হয় কমন এমিটার, দেন হচ্ছে কমন বেস, আরেকটা হচ্ছে কমন কালেক্টর। সো কমন এমিটার মানে কি? কমন এমিটার মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই জায়গাতে যখন আমার এমিটারটা কমন হবে, দ্যাট ইজ কল্ড কমন এমিটার। যেমন দেখতেই পাচ্ছেন, আমরা জেনেছি মাঝখানেটা হচ্ছে বেস, এক পাশে কালেক্টর, অন্য পাশে হচ্ছে এমিটার থাকে। সো আমি এখানে যে আউটপুটটা নিয়েছি, মূলত কালেক্টর এবং এমিটার এই দুটার মাঝখানে নিয়েছি। আবার ইনপুটও দেখেন বেস এবং এমিটার, অর্থাৎ দুই জায়গাতে আমার এমিটারটা কমন,
দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কমন এমিটার। এবার যদি এটা একটু বুঝি, কমন বেজ, তার মানে বেজ হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই জায়গাতেই কমন হবে। সো বেজ প্লাস এমিটার, অর্থাৎ ইনপুটের মধ্যে বেজ আছে এবং আউটপুটের মধ্যে হচ্ছে আমার বেজ আছে। এবার আসে হচ্ছে কমন কোনটা, কোন ধরনের অপারেশন বেশি ব্যবহার করা হয়। সো কমন এমিটারটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়, এটা এখানে বলা আছে মোস্ট ওয়াইডলি ইউজ করা হয়। কারণ হচ্ছে আমার হচ্ছে ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য হচ্ছে এই কনফিগারেশনটা হচ্ছে খুব বেশি কাজে দেয়। তারপর হচ্ছে এটা ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন দুই পারপাসটাই হচ্ছে সার্ভ করে, বাট তিনটাই হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। সো এটা একটা কোশ্চেন হইতে পারে যে কোন ধরনের কনফিগারেশন হচ্ছে বিজেডির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কমন এমিটার। সো আমরা অলরেডি জেনেছি একটা বিজেটি কিভাবে করা হয়। বিজেটিটা করা হয় মূলত দুইটা হচ্ছে পিএন জাংশন, এটাকে আমরা স্যান্ডউইচ বলতে পারি। স্যান্ডউইচের মতো করে স্ম্যাশ করে হচ্ছে আমরা যদি এটাকে এমনি লিখি তাহলে ভালো হবে, যে পিএনপি কিংবা হচ্ছে পিএন জাংশন আছে, তার সাথে যদি আরেকটা যদি এন যোগ করি তখন এনপিএন হচ্ছে জাংশন ট্রানজিস্টর বা এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়। সো এইখানে একটু ইলাবোরেটলি বলা আছে, আমরা হয়তো যেহেতু এমসিকিউ পরীক্ষা সেই কারণে আসলে না জানলে হবে, বাট তারপরও বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনি একটু পড়লে আই হোপ আপনারা বুঝতে পারবেন। আমরা অলরেডি জেনেছি যে মাঝখানে যে লেয়ার সেটা হচ্ছে বেজ এবং দুই পাশে, এক পাশে হচ্ছে এমিটার আর এক পাশে হচ্ছে বেজটা থাকে। সেখানে যেটা বলেছে দ্য ইন্টারমিডিয়েট লেয়ার ইজ কল্ড বেজ, অর্থাৎ মাঝখানে যে লেয়ার সেটা হচ্ছে বেজ। ইট ফর্মস এ ন্যারো জোন বিটুইন এমিটার অ্যান্ড কালেক্টর, এবং এটা হচ্ছে অপেক্ষাকৃত হচ্ছে ছোট হয়ে থাকে। তারপর হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের বেজ হচ্ছে পি টাইপ, হোয়াইল পিএনপি ট্রানজিস্টর বেজ হচ্ছে এন টাইপ। এইগুলো হচ্ছে না, একটু পড়ে নিলে আপনারা পারেন। দেন হচ্ছে আমরা যদি একটু অলরেডি জেনেছি যে বিজিটি দুই ধরনের হয়, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। আর বিজিটি মানে হচ্ছে বাইপোল, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা দুইটা পোল থাকবে। দেন বিজিটির ক্ষেত্রে হচ্ছে কনফিগারেশন আমরা তিনটা দেখেছি, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। কমন এমিটার মানে হচ্ছে এমিটারটা ইনপুট এবং আউটপুট দুই জায়গাতেই কমন থাকে। এই ইকুয়েশনটা আমাদেরকে একটু ভালো করে ইকুয়েশনটা একটু জানা থাকতে হবে। কারণ হচ্ছে ছোট ছোট যদি কোনো অঙ্ক দিয়ে দেয় যে বললো একটা বিজিটির মধ্যে হচ্ছে হয়তো কালেক্টর কারেন্টটা হচ্ছে এত, বেস কারেন্টটা হচ্ছে এত, দেন হচ্ছে এমিটার কারেন্টটা কত। তো আমরা জানি এমিটার কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট প্লাস হচ্ছে বেস কারেন্ট। কিংবা যদি বলে কারেন্ট গেইনটা কত, তো আমরা জানি কারেন্ট গেইন আলফা সমান হচ্ছে আইসি ভাগ হচ্ছে আইই। কিংবা আমরা জানি বিটা সমান হচ্ছে আইসি ভাগ হচ্ছে আইবি, কিংবা আমরা এটা এইভাবে সাধারণত লিখি যে আইসি সমান হচ্ছে বিটা আইবি। সো এই 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 সম্পর্কগুলো আপনারা সবাই জানেন, তারপর একটু জাস্ট রিক্যাপ করে নিতে পারেন। এমিটার কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্ট। ওকে, এবার আসে হচ্ছে কিউ পয়েন্টটা কি জিনিস। কিউ পয়েন্ট মানে হচ্ছে আমরা যদি এটাকে এভাবে বলি, দ্য কিউ পয়েন্ট or operating point is fixed DC voltage and current level at which a transistor functions. It plays a significant role in determining the power consumption and amplification capacity of the transistor. Setting the kiu point precisely is critical for SIP operation for optimal performance. আচ্ছা, কিউ পয়েন্ট মানে হচ্ছে, আমি যদি এইখানে একটু পড়ি তাহলে হয়তো সবাই বুঝতে পারবেন। The point on transistor DC load line where the transistor is biased to operate for a specific application known as Q point the transistor, অর্থাৎ আমার আমার ভোল্টেজ এবং কারেন্টটা যখন আমি হচ্ছে ড্র করবো, সেক্ষেত্রে যদি আমার হচ্ছে লোড লাইনটা যদি আমি আঁকি, সো লোড লাইন থেকে আমাকে দেখতে হবে যে কোন ভোল্টেজের জন্য হচ্ছে আমার কারেন্টটা হচ্ছে অপটিমাম হচ্ছে, ওই পয়েন্টটাকেই বলা হয় হচ্ছে মূলত কিউ পয়েন্ট। এবং এইটা যত ইফেক্টিভলি আমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো, ততই হচ্ছে আমার হচ্ছে সিস্টেমের মধ্যে লসটা হচ্ছে কম হবে। আচ্ছা, সো ট্রানজিস্টর বিভিন্ন ধরনের বায়াসিং আমরা হচ্ছে করে থাকি। সো যেমন হচ্ছে ফিক্সড বায়াস, তারপর হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াস, ডুয়েল ফিডব্যাক বায়াস, দেন হচ্ছে এমিটার বায়াস। জাস্ট নামগুলো হচ্ছে একটু জানা থাকলেই হবে, অত ডিটেলস এটা না জানলেও হবে। আচ্ছা, এইগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে আর কি, যেটা বলছিলাম যে আমার হচ্ছে বেস কারেন্ট হচ্ছে এত, কালেক্টর কারেন্ট এত, তার মানে হচ্ছে এমিটার কারেন্টটা কত, এরকম কিছু ছোটখাটো ম্যাথমেটিক্স থাকতেই পারে।
আচ্ছা, সো বিজিটির মেইন ফাংশনটা কি? বিজিটির মেইন ফাংশন হচ্ছে মূলত অ্যামপ্লিফিকেশন করার জন্য ব্যবহার করা হয়। দেন হচ্ছে আমরা সুইচিং পারপাসে ব্যবহার করে থাকি, কিংবা হচ্ছে আমরা মডুলেশন পারপাসে ব্যবহার করতে পারি। সুইচিং মানে হচ্ছে কখন হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে কিংবা কখন হচ্ছে প্রবাহিত হতে দিবে না, দ্যাট ইজ সুইচিং। অ্যামপ্লিফিকেশন মানে হচ্ছে আমার হচ্ছে ভোল্টেজটাকে হচ্ছে বাড়ানো কিংবা হচ্ছে কারেন্টটাকে বাড়ানোর জন্য আমরা সাধারণত হচ্ছে এই সুইচিংটা হচ্ছে করে থাকি। সরি, অ্যামপ্লিফিকেশনটা হচ্ছে করে থাকি। এবার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কি কি অ্যাপ্লিকেশন আমরা যেটা একটু আগে বললাম, যে অ্যামপ্লিফিকেশন, দেন সুইচিং পারপাস, দেন হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, এই কাজগুলো করার জন্য আমরা মূলত বিজিডিটাকে ব্যবহার করে থাকি। সো বিজিটি যদি ব্যবহার বা অ্যাডভান্টেজ বলে থাকি, সেটা হচ্ছে ভোল্টেজ গেইন হচ্ছে অনেক বেশি, এবং এটার মধ্যে কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে ভালো ভালো হচ্ছে গেইন ব্যান্ডউইথ হচ্ছে ভালো, তারপর হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপটা হচ্ছে অপেক্ষাকৃত হচ্ছে কম। আচ্ছা, সো এবার আরেকটা জিনিসের সাথে আমরা একটু পরিচিত হই। আপনারা সব জানেন যে ফেট, জেফেট মানে হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে তিনটে টার্মিনাল থাকে, একটাকে বলা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে ড্রেন, আরেকটা হচ্ছে সোর্স। ওটা সিম্বলটাকে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে এঁকে থাকি। এখন একটা প্রশ্ন, আমি আগে এই জায়গাটায় আসি। সেটা হচ্ছে আপনার মনে হইতে পারে যে বিজিটিতে তো আমরা দেখলাম যে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, দেন হোয়াই হচ্ছে ফেট। সো এই কম্পারিজনটা দেখলে আই হোপ যে আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আসলে বিজিটিতে কেমন হচ্ছে ফিটটাকে বেশি প্রিফার করা হয় বা ফিটটা কেন ব্যবহার করা হয়। বিজিটিটা হচ্ছে একটা আমার কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এবং ফেট হচ্ছে আমার একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এবং বিজিটির ক্ষেত্রে আমার ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে কম, এবং আমার ফেটের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে অনেক বেশি, এবং বিজিটির ক্ষেত্রে হচ্ছে নয়েজটা একটু বেশি থাকে। সো নয়েজ যেহেতু বেশি, তার মানে আপনার ওভারঅল পারফরমেন্সটা হচ্ছে একটু খারাপ হবে। এবং এইটা হচ্ছে ফেটের ক্ষেত্রে হচ্ছে নয়েজটা হচ্ছে কম, এবং সুইচিং স্পিডটা হচ্ছে কম। এবং এইটা আমরা খুব ভালো পাই হচ্ছে ফেটের ক্ষেত্রে। ফেটের অনেকগুলো ফেট বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে মসফেট। সেই মসফেটটাকে হচ্ছে খুব দ্রুত সুইচিং করার জন্য ব্যবহার করা, যেমন আমরা গতদিন জেনেছিলাম হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য আমরা সুইচিং বিভিন্ন ধরনের হচ্ছে সার্কিট ব্রেকার ব্যবহার করি। তো যখন হচ্ছে অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তখন আমাকে খুব দ্রুত সুইচ করতে হবে। সো এইরকম যদি কোনো সিচুয়েশন দাঁড়ায়, আমাকে খুব দ্রুত সুইচ করতে হবে, সো ওই ধরনের ক্ষেত্রে মসফেটটা হচ্ছে খুবই ইনস্ট্যান্ট হতে সে সুইচিং করে। বাট বিজিটির ক্ষেত্রে হচ্ছে একটু সময় লাগে। সো এইসব কারণে মূলত আমরা হচ্ছে ফেট ফেটটাকে বেশি প্রিফার করা হয়। সো আই হোপ যে আপনারা একটু বুঝতে পেরেছেন। সো এটা একটা প্রশ্ন আসতে পারে যে কোনটা বিজিটির ক্ষেত্রে সত্য। তার মানে আমরা জেনেছি যে একটু নয়েজ বেশি, তারপর সুইচিং স্পিডটা অপেক্ষাকৃত কম, তারপর হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে লো, আর ফেটের ক্ষেত্রে হচ্ছে আমি একটু বেশি বেটার অ্যাডভান্টেজ পাচ্ছি। আর যদি বলে বিজিটিটাতে টার্মিনাল কয়টা, তিনটা। ফেটের ক্ষেত্রে সেটা হচ্ছে টার্মিনাল হচ্ছে তিনটা, এবং বিজিটিতে ফেটের ক্ষেত্রে আমরা এই টার্মিনালগুলোকে বলে, একটা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে ড্রেন, আরেকটা হচ্ছে সোর্স। আর আর হচ্ছে আমরা যেটা বলছিলাম জেপিটি বা হচ্ছে এটার মিনিংটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সবই মূলত হচ্ছে ট্রানজিস্টর। দেন এই জেফেটের মধ্যে খুব কমন আমরা একটু আগে যেটা দেখেছিলাম মসফেট। মসফেটের মিনিংটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। সো মসফেটটা কেন ব্যবহার করা হয় আমরা দেখেছি, মসফেটের সুইচিং স্পিডটা হচ্ছে অনেক বেশি, এবং সুইচিং স্পিড বেশি মানে হচ্ছে আমার যেই জায়গাটাতে হচ্ছে ধরার কোন একটা সিস্টেম যদি বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার মতো সম্ভাবনা থাকে, সো এবং এইরকম হইলে আমার হচ্ছে লোড ক্ষতিগ্রস্ত হবে বা সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাগুলোতে আমরা সাধারণত হচ্ছে মসফেটটাকে ব্যবহার করি, এবং এটার একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে সুইচিং পারপাস। সো হোয়াই ইউ চুজ মসফেট ওভার বিজেটি, আমরা অলরেডি এটা আলোচনা করেছি। আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা একটু বলি মসফেটের ক্ষেত্রে, আমরা যদি একটু, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মসফেটের ক্ষেত্রে টার্মিনাল হচ্ছে চারটা। একটা হচ্ছে আমরা যেটা একটু বলছিলাম গেট, ড্রেন, সোর্স, তার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বডি। আমরা যদি এটা একটু এখানে দেখি, এই যে এই ছবিটাতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা মসফেটের মধ্যে যে চারটা টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে গেট,
ড্রেইন, সোর্স, তারপর হচ্ছে বডি। তো একটা মসফেট সাধারণত হচ্ছে দুইটা মোডে কাজ করে, এটা একটা খুব কমন একটা কোশ্চেন হইতে পারে। একটা মসফেট কয়টা মোডে কাজ করে, একটাকে বলা হচ্ছে ডিপ্লিশন মোড, আরেকটাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। সো ডিপ্লিশন মোড কোনটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ডিপ্লিশন মোডটাকে আমরা বলতে পারছি নর্মালি ক্লোজ সুইচের মতো। অর্থাৎ আমি একটা উদাহরণ যেই, একটা যদি সিস্টেম এরকম হয়, এটা যদি একটা সার্কিট ব্রেকার হয়, দেন এইটা যদি আমার একটা লোড হয়, তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে এই এই যে সার্কিট ব্রেকারটা আছে সেটা সাধারণত নর্মালি হচ্ছে ক্লোজ থাকে। যখন আমার কোনো কারণে আমার সিস্টেমের মধ্যে দিয়ে অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার মতন অবস্থা তৈরি হয়, তখন হচ্ছে আমরা জানি যে রিলে আমাকে হচ্ছে ট্রিপ করার জন্য ইনস্ট্রাকশন দেয়, এবং সার্কিট ব্রেকার তখন হচ্ছে ব্রেক করে। সো ডিপ্লেশন মোড একটা মসফেট মূলত হচ্ছে এই নর্মালি ক্লোজ সুইচের মতো করে কাজ করে। আর এনহ্যান্সমেন্ট যে মোড সেক্ষেত্রে হচ্ছে নর্মালি ওপেন অবস্থার মতো করে কাজ করে। নর্মালি ওপেন বলতে একটা পুশ বাটনের কথা যদি চিন্তা করি, অথবা আমরা যদি আমাদের বাসা বাড়িতে যে কলিং বেল আছে সেটার কথা চিন্তা করি, কলিং বেল যখন নর্মালি হচ্ছে ওপেন থাকে, আমি যখন এটাতে প্রেস করছি তখন সে মূলত হচ্ছে নর্মাল ক্লোজ কন্ডিশনে যায়, বাট নর্মাল যে সে হচ্ছে ওপেন অবস্থায় থাকে। দেন আমরা হচ্ছে ক্যালকুলেটরের কথা বলতে পারি, ক্যালকুলেটর আমি যখন প্রেস করছি তখন সেটা হচ্ছে ক্লোজ অবস্থায় যাচ্ছে, আদারওয়াইজ সে হচ্ছে ওপেন থাকছে। সো এই দুইটা হচ্ছে একটা মসফেটের হচ্ছে অপারেশনের মোড। অ্যাপ্লিকেশন আমরা জানলাম, অ্যাম্পলিফায়ার জন্য, দেন হচ্ছে সুইচিং পারপাসের জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। দেন আসে হচ্ছে সিমস ইনভার্টার। তো সিমসের সংজ্ঞাটা, সিমসের ফুল ফর্মটা আমরা একটু জানি। সিমস মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এবং এইটার মধ্যে হচ্ছে মূলত তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে গেট, ড্রেন, আর একটা হচ্ছে সোর্স। ইনভার্টার আমরা জানি, ইনভার্টারের কাজ হচ্ছে উল্টায় দেওয়া, অর্থাৎ ইনভার্টার, এই যে এটা হচ্ছে একটা ইনভার্টারের সিম্বল। ইনভার্টারের কাজ হচ্ছে আমার ইনপুটটা যদি 1 হয় আমার আউটপুট হবে 0, কিংবা ইনপুট যদি 0 হয় আউটপুট হবে আমার 1। এই সিমসটাকে আমরা মূলত হচ্ছে ইনভার্টিং পারপাসে ব্যবহার করে থাকি। সো এটা এখানে দেখানো হয়েছে যে CMOS ইনভার্টার ইজ এ ডিভাইস দ্যাট ইজ ইউজ টু জেনারেট লজিক ফাংশন, অর্থাৎ লজিক গেট গুলো ডিজাইন করার জন্য সেই জায়গাগুলোতে আমরা সাধারণত CMOSটাকে ব্যবহার করে থাকি। সো এটা যদি আমরা ডায়াগ্রামটা দেখি সেটা হচ্ছে দেখতে এই রকম। তার মানে আমরা যদি বলি সিমসে ইনপুট যদি 0 দেওয়া হয় আউটপুটটা কত হবে সেটা আমরা বলবো 1, কিংবা একটা ইনভার্টার ইনপুট যদি 1 হয় আউটপুট কত আমরা জানলাম সেটা হচ্ছে 0। ইনভার্ট করা মানে হচ্ছে উল্টায় দেওয়া আর কি। আমরা যখন লজিক গেট শিখবো তখন আমরা জানবো যে নট গেট হচ্ছে এই কাজটা করে, অর্থাৎ একটা নট গেটে ইনপুট যদি 0 দিই তখন আমার আউটপুট হয়ে যায় 1, এবং ইনপুট যখন 1 দিই তখন আউটপুট হয়ে যায় 0। এই কারণে নট গেটকে বলা হয় হচ্ছে ইনভার্টার। অর্থাৎ যে হচ্ছে বিপরীতটা করে। সো অ্যাপ্লিকেশন অনেকগুলো জায়গাতে হচ্ছে আমরা হচ্ছে এই সিমসটাকে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে মাইক্রো প্রসেসর হতে পারে, মাইক্রো কন্ট্রোলার হতে পারে। কিভাবে ব্যবহার হয় সেটা আমরা হচ্ছে মাইক্রো প্রসেসরে আমাদের ক্লাস আছে, তার সাথে মাইক্রো কন্ট্রোলারটা একটু আলোচনা করবো, সেই জায়গাটাতে আই হোপ যে কিছুটা আপনার ধারণা পেয়ে যাবেন। দেন আমরা কন্ট্রোল সিস্টেমে যখন আলোচনা করব তখন ফেজ লকড লুপ, সেটা হচ্ছে সেই জিনিসগুলো আলোচনা করব, তখন হচ্ছে এটা একটু কিভাবে ব্যবহারটা হয় সেই জিনিসটা একটু আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা একটু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কি জিনিস। সো আমি যদি একটু সংজ্ঞাটা পড়ি, এ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ইজ এ টাইপ অফ ইলেকট্রনিক সার্কিট where output of the signal is fed back to the input। অর্থাৎ ফিডব্যাক আমরা জানি যে অনেক সময় বলে যে আমরা ফিডব্যাক জানতে চাই। ফিডব্যাক মানে হচ্ছে কোনো একটা বিষয়ের রেজাল্টটা কি, বা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বা সেটা সম্পর্কে মানুষের মূল্যায়নটা কি, দ্যাট ইজ কল্ড হচ্ছে ফিডব্যাক। সো আমার কোনো একটা সিস্টেমের মধ্যে এরকম যদি হয় যে আমরা জানি কোনো একটা সিস্টেম ইনপুট দিলাম, সেটাতে ইনপুট দিলে আমি সার্টেন একটা হচ্ছে আউটপুট পাবো। এখন আউটপুটে কিছু একটা অংশ যদি ব্যাক করে পুনরায় হচ্ছে ইনপুটের মধ্যে চলে আসে, দ্যাট ইজ কল্ড হচ্ছে ফিডব্যাক। এখন এই ফিডব্যাকটা
কি কি আচ্ছা আমরা একটু এখানে আবার একটু বলছি হোয়াট ইজ এ ফিডব্যাক এমপ্লিফায়ার অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট সেন্ডস ফিডব্যাক ফ্রম ইটস আউটপুট টু ইটস ইনপুট টু কন্ট্রোল অ্যান্ড এনহ্যান্স পারফরমেন্স ইজ কল্ড ফিডব্যাক এমপ্লিফায়ার। সো এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে রিপিটারের মতো করে কাজ করে। আপনারা জানেন রিপিটারের কাজ হচ্ছে কোনো একটা দুর্বল সিগন্যালকে হচ্ছে সবল সিগন্যালে কনভার্ট করা। সো এই ফিডব্যাকের কাজটা হচ্ছে এইরকম, আপনার ইনপুটটা যখন ইউজ হবে তখন অনেক সময় ইনপুটটা হচ্ছে লস হয়। এখন যখন আপনার আউটপুট থেকে কিছু অংশ একটা অংশ আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আউটপুট থেকে কিছু একটা অংশ যখন আবার ইনপুটে যোগ হবে তারপরে তার মানে হচ্ছে আপনার ইনপুটের স্ট্রেংথ বাড়বে। ইনপুটের স্ট্রেংথ যখন বাড়বে তার মানে আপনার আউটপুটটা হচ্ছে পারফরমেন্স হচ্ছে ভালো হবে। সো এই যে আউটপুটে কিছু অংশ ইনপুটে চলে আসা দ্যাট ইজ হচ্ছে ফিডব্যাক। এই ফিডব্যাক হচ্ছে দুই রকমের হইতে পারে, একটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার কীরকম আমরা এটা একটু দেখি। নেগেটিভ ফিডব্যাকটা একটু দেখি। দেখুন আউটপুট থেকে যদি আমার যে ফিডব্যাকটা যদি ইনপুটের নেগেটিভ নেগেটিভ টার্মিনালের মধ্যে কানেক্ট হয় দেন ইট ইজ কল্ড হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকটা একটু একটা উদাহরণ দিই তাহলে আমরা একটু সহজে বুঝতে পারবো। ধরো যাক খুব যখন গরম পড়েছে, অনেক গরম পড়েছে। সো গরম পড়া মানে হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। এখন যখন পরিবেশ আমরা জানি যে ওয়েদার মাঝে তো অনেক বেশি গরম হয়ে যায়, সো যখন গরম হয় তখন আমাদের শরীরটা হচ্ছে পরিবেশের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে আমার শরীরটা হচ্ছে গরম হয়। এখন ওই গরমটাকে আমার শরীর থেকে হচ্ছে বের করার জন্য আমরা সাধারণত সেটা ঘাম আকারে বের হয় এবং আমাকে অপেক্ষাকৃত একটু স্বস্তি দেয়। এইটাই হচ্ছে মূলত নেগেটিভ ফিডব্যাক। কিংবা আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, একটা একটা শীতকালের কথা চিন্তা করি, শীতকালে হচ্ছে ওই বাহিরের যে টেম্পারেচার সেটা আমার শরীরের টেম্পারেচার থেকে হচ্ছে কম হয়। সো সো আমরা যখন সেটা করে থাকি, সো আমার শরীরটাকে হচ্ছে ওই যে বাহিরের সাথে কিংবা হচ্ছে যখন হচ্ছে বাইরের টেম্পারেচারটা যখন হচ্ছে অনেক কম হয়ে হবে তখন আমরা হচ্ছে কম্বল বা হচ্ছে ভারী কোনো হচ্ছে ভারী কোনো কিছু হচ্ছে পরে থাকি যাতে করে আমার শরীরের টেম্পারেচারটা হচ্ছে পরিবেশের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে। এই যে আমার হচ্ছে টেম্পারেচারটা কম সেটাকে আমি হচ্ছে অন্য কোনোভাবে বাড়াচ্ছি, দ্যাট ইজ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। সো আমরা যদি হচ্ছে বইয়ের মতো করে বলি সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে আউটপুটের কিছু একটা অংশ যদি আমার ইনপুটের নেগেটিভের সাথে যুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার। যদি হচ্ছে এটা এরকম হয় পজিটিভের সাথে, দেখুন এখানে আমরা একটা এমপ্লিফায়ার দেখেছি আউটপুট থেকে আমার যে ফিডব্যাকটা আসছে সেটা যে পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তারপর যদি এখান থেকে একটু পড়ি, a positive feedback amplifier operates by reinforcing the input signal resulting in an output that is not only amplified but also exhibit increased sensitivity to change in the input। অর্থাৎ আমার যেহেতু আউটপুট থেকে কিছু একটা অংশ ইনপুটে আসে তার মানে ইনপুটের স্ট্রেংথ হচ্ছে আমার হচ্ছে বাড়বে এবং বেড়ে সেটা পুনরায় আবার হচ্ছে আমার আউটপুট সিগন্যালটাকে হচ্ছে স্ট্রেংথেন করবে। এটাই হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের অপারেটিং প্রিন্সিপাল। সো এখন যদি আমরা একটু নেগেটিভ ফিডব্যাকের কথাটা বলি তার হচ্ছে স্টেবিলিটিটাকে হচ্ছে এনশোর করবে, দেন হচ্ছে আমার হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে বাড়ায়, তারপর হচ্ছে লিনিয়ারিটি হচ্ছে বাড়ায়। এই তিনটা হচ্ছে আমার নেগেটিভ সিস্টেমের মধ্যে হচ্ছে নেগেটিভ সিস্টেমের হচ্ছে অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস হচ্ছে আবার হচ্ছে এসএনআরটা ইমপ্রুভ করে। এসএনআর আপনারা হয়তো জানেন, আমরা এটা ডিটেলস আলোচনা করব কমিউনিকেশনের মধ্যে। এসএনআর মানে হচ্ছে সিগন্যাল পাওয়ার ভাগ হচ্ছে নয়েজ পাওয়ার। অর্থাৎ ধরেন এরকম আপনি হয়তো কারোর সাথে কথা বলছেন, সো আশেপাশে অনেক মানুষের কথা বলছে, বিশেষ করে কোনো মিটিং বা বাইরে রাস্তাঘাটের মধ্যে যেটা হয়। সো অনেক সময় আপনি যে কথা বলছেন বা যার সাথে কথা বলছেন সে হয়তো ভালোভাবে বুঝতে পারছে না বিকজ আশপাশ থেকে অনেকেই কথা বলছে। সো আনওয়ান্টেড যে সাউন্ড বা আনওয়ান্টেড যে জিনিসটা সেটাকে আমরা বলেছে নয়েজ বলি। আর আমি হয়তো আপনার সাথে কমিউনিকেট করছি সেটাকে আমরা বলেছি সিগন্যাল। সো এই সিগন্যাল পাওয়ারটাকে যখন আমি নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করব তখন আমি হচ্ছে এসএনআরটা পাবো এবং এই এসএনআরটা সবসময় বেশি হলে ভালো, কারণ নয়েজ কম হলে আমার সিগন্যাল পাওয়ারটা হচ্ছে ভালো, মানে এসএনআরটা বেশি পাবো। তার মানে আমি তো এইটাই চাই যে আমার সিগন্যালটা যাতে আমি ভালোভাবে হচ্ছে রিসিভ করতে পারি। এই এসএনআরটা ইমপ্রুভ করার জন্য হচ্ছে আমরা এমপ্লিফায়ারটাকে ব্যবহার করে থাকি। দেন হচ্ছে এখানে যদি আমরা যদি একটু গেইনটাকে একটু হিসেব করি, একটা ক্লোজ লুপের ক্ষেত্রে গেইনের ফর্মুলাটা হচ্ছে এইরকম, এই এফ সমান হচ্ছে এ ভাগ হচ্ছে 1 প্লাস এবি। এখানে এইটা হচ্ছে আমার ওপেন লুপের গেইন,
বিটা হচ্ছে আমার ফিডব্যাক ফ্যাক্টর, আর এই একটা হচ্ছে ক্লোজ লুপের গেইন। সো এইখানে হচ্ছে খুবই সিম্পল কিছু প্রশ্ন থাকতে পারে, এরকম হতে পারে যে একটা সিস্টেমের মধ্যে ওপেন লুপ গেইনটা হচ্ছে এত, ফিডব্যাকটা ফ্যাক্টরটা হচ্ছে এত, তাহলে হচ্ছে ক্লোজ লুপ গেইনটা কত, এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে। সো এখানে আমরা একটু অঙ্কের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি, ওপেন লুপ গেইনটা যদি এত হয়, ফিডব্যাক ফ্যাক্টরটা এত, তাহলে ক্লোজ লুপ গেইনটা কত। সেরকম ছোটখাটো কিছু হচ্ছে আমার ম্যাথ থাকতে পারে। এই গেইনটাকে স্টেবল করার জন্য আমরা হচ্ছে এই ফিডব্যাকগুলোকে ব্যবহার করে থাকি। সো আমরা একটু অল্প কয়েকটা কোশ্চেন দিয়েছি প্র্যাকটিস করার জন্য, অনেক বেশি কোশ্চেন আপনারা পিডিএফ সেকশনে পেয়ে যাবেন। সো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার হচ্ছে ভয় কেটে যাবে, কিংবা আপনার বেশি প্র্যাকটিস করলে আপনার মধ্যে একটা কনফিডেন্সও গ্রো করবে আশা করছি। তো যে ফিট আমরা জেনেছি জাংশন, ফিল্ড এফেক্ট, ট্রানজিস্টর কি জিনিস সেটা হচ্ছে আমরা জেনেছি। এটা হচ্ছে একটা ইউনিপোলার একটা ডিভাইস। দেন আমরা যদি বলি একটা জেফেটের ক্ষেত্রে কি কি টার্মিনাল থাকে, তো আমরা জেনেছি যে গেট, ড্রেন, সোর্স, এই তিনটা টার্মিনাল থাকে। দেন একটা এন চ্যানেল জেফেট, এন চ্যানেল মানে আমরা সবসময় মনে রাখবো হচ্ছে ইলেকট্রন, আর পি মানে হচ্ছে হোল, এইভাবে মনে রাখবো। সো এন চ্যানেল জেফেটের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে অবশ্যই ইলেকট্রন হবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে বিজিটি এবং ফেটের মধ্যে কম্পারিজনটা দেখেছি। সো আমরা সেখানে দেখেছি যে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ফেটের ক্ষেত্রে হচ্ছে হাই হয়ে থাকে। তারপর হচ্ছে কোনটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স সবচেয়ে বেশি আমরা জানি, সেটা হচ্ছে মসফেটের ফুল মিনিংটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তারপর হচ্ছে যে ফেট আমরা জানি এসসিএম মানে জানি সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। বিজিটি মিনিংটা আমরা জানি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো এই, আচ্ছা আরো কয়েকটা কোশ্চেন আছে। হুইচ ডিভাইস ইজ মোর সুইটেবল ফর সিমস লজিকের জন্য আমরা সাধারণত হচ্ছে মসফেটটাকে ব্যবহার করে থাকি, বা হচ্ছে আমরা সিমসটাকে ইনভার্টিং পারপাসে আমরা ব্যবহার করে থাকি। সো এই ছিল আজকের আলোচনা, অনেকগুলা টপিক ছিল সেই কারণে অনেক দ্রুত আলোচনা করতে হয়েছে। এবং সিলেবাস তো বিশাল বড়, সেখান থেকে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে চেষ্টা করেছি কাভার করার জন্য। এরপরও যেহেতু সিলেবাস অনেক বড়, আপনাদের যদি এর বাইরেও কোনো জায়গায়, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এরপর আপনাদের যদি কোথাও কোনো টপিকে কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে, অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই কনফিউশনগুলো দূর করার জন্য। সবার প্রতি অনুরোধ থাকবে একটু বেশি করে পড়াশোনা করার জন্য, কেউ চাকরি করছেন বা কেউ শুধু পড়াশোনা করছেন, সো ভালোভাবে প্রিপারেশন নেবেন, আপনাদের প্রিপারেশনটা ভালো হোক। এবং আমাদের এন্ড থেকে যদি কোনো সাপোর্ট দরকার আমাদেরকে বললে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোঅপারেট করার জন্য। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।